হুম আমাদের দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অথবা নিউক্লিয়ার এনার্জিতে প্রবেশ করাটা অনেক দরকার ছিল অ্যাটলিস্ট 14 জেনারেশনের ডেস্কটপ সিপিইউগুলোকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য, এবং আমি খুশি যে আমরা এটার জন্য প্রস্তুত। ইন্টেল মার্কেটে রিলিজ করলো তাদের 14 জেনারেশন ডেস্কটপ সিপিইউগুলো, এবং লকড পার্টগুলো মোস্ট প্রবাবলি আসবে 2024 সালের জানুয়ারি মাসে। বর্তমানে 14 জেনারেশনের আনলক পার্টের যে সিপিইউগুলো অ্যাভেলেবল তার মধ্যে i9 14900K, যেটি আমাদের দেশে প্রাইস রাখা হয়েছে 71,000 টাকা, i7 14700K যেটি আমাদের দেশে প্রাইস রাখা হয়েছে 52,000 টাকা, এবং সর্বশেষে i5 14600K 38,500 টাকা। 13 জেনারেশনের মতো 14 জেনেও থাকছে সেম নাম্বারের পি কোর এবং ই কোরের কম্বিনেশন except 14700K, যেখানে থাকছে 50% মোর ই কোর। তবে 14 জেনারেশনে এখানে পি কোর এবং ই কোরে 200 মেগাহার্টজ হায়ার ক্লক স্পিড দেখা যায়। কিন্তু এখানে ক্লক স্পিড বাদে আর কোন কোন জিনিসের ডিফারেন্স রয়েছে 13 জেনারেশনের সাথে আপনারা অলরেডি সবাই জানেন যে 14 জেনারেশন কিন্তু 13 জেনারেশন থেকে আলাদা কোনো আর্কিটেকচার নয়। 14 জেনারেশন কিন্তু 13 জেনারেশন একটি রিফ্রেশ। ইন্টেল 14 জেনারেশনে যে জিনিসটি সম্পূর্ণ নতুনভাবে নিয়ে আসছে সেটা হচ্ছে ইন্টেল অ্যাপ্লিকেশন অপটিমাইজেশন, যেটি হচ্ছে 13 অথবা 12 জেনারেশনে অ্যাভেলেবল না। এখানে আসলে অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার বলতে গেমকে বোঝানো হয়েছে, যেখানে ইন্টেল ডাইনামিক টিউনিং টেকনোলজির মাধ্যমে রিয়েল টাইম অ্যাপ রিসোর্সগুলো ব্যবহার করবে। ইন্টেলের বেঞ্চমার্ক অনুযায়ী এর মাধ্যমে R6 এবং মেট্রো এক্সোডাসে 13 এবং 16% পারফরমেন্স ইমপ্রুভমেন্ট দেখা যায়। তবে এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে যে ইন্টেলের এই অ্যাপ্লিকেশন অপটিমাইজেশন এই ফিচারটি কিন্তু সব গেমে কিন্তু অ্যাভেলেবল না। এখনো পর্যন্ত শুধুমাত্র R6 এবং মেট্রো এক্সোডাসে অ্যাভেলেবল। সুতরাং আপনি বলতে পারেন যে ইন রিয়েল লাইফ অথবা বাস্তবে এই জিনিসটার খুব বেশি অস্তিত্ব বর্তমানে নাই, অ্যাটলিস্ট এখনো পর্যন্ত। তবে ইন্টেল বলতেছে যে তারা আরও অনেক গেম ডেভেলপারের সাথে এই ফিচারটি নিয়ে কাজ করতেছে। সো হয়তোবা ইন ফিউচার আমরা দেখতে পারি যে এই ফিচারটি আরও অনেক ধরনের গেমে অ্যাভেলেবল হবে। তখন হয়তোবা আমরা বলতে পারি যে এই জিনিসটা একটা রিয়েলিস্টিক একটা ফিচার হতে পারে। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত ম্যাক্সিমাম গেমেই এই ফিচারটি অ্যাভেলেবল না, সো আমি মনে করি যে এই জিনিসটা আপাতত অ্যাভয়েড করা বেটার। এবার আমরা দেখি রিয়েল লাইফে ইন্টেল 14 জেনারেশনের পারফরমেন্স কীরকম। বিভিন্ন মাল্টিকোর ওয়ার্কলোডে i9 4900K 13900K এবং R9 7950X এর মতোই পারফর্ম করে থাকে। 14700K 13700K থেকে কিছুটা নোটিসেবল পরিমাণে পারফরমেন্স বেশি দিয়ে থাকে। খুব সম্ভবত 14700K এর 50% বেশি ই কোর থাকাটা এখানে কাজে এসেছে। অপর পাশে i5 14600K প্রায় 13600K এর মতোই পারফর্ম করে থাকে। সুতরাং গেমিং যদি আপনার মেইন কনসার্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে 13 জেনারেশন এবং 14 জেনারেশন একদমই সিমিলার টাইপের পারফরমেন্স নিয়ে আসে। সুতরাং এটা আসলে কোনো রকমের ডিফারেন্স মেক করে না যে আপনি 13 জেনারেশনের সাথে যাচ্ছেন নাকি 14 জেনারেশনের সাথে যাচ্ছেন। তবে একটু আগে আমরা যে ফিচারটি নিয়ে কথা বলছিলাম যে ইন্টেল অ্যাপ্লিকেশন অপটিমাইজেশন, এই জিনিসটা যদি আমরা ওয়াইড রেঞ্জের গেমে যদি আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে হয়তো বা 14 জেনারেশনে একটা আমরা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট দেখতে পারি। কিন্তু যেই জিনিসটাতে ইন্টেল আরও বেশি নতুনত্ব নিয়ে আসছে সেটা হচ্ছে পাওয়ার কনজাম্পশন। ইন্টেল আসলে একটার পর একটা পাওয়ার কনজাম্পশনের রেকর্ড তৈরি করতেছে। 14 জেনারেশনে 14700K এবং 14900K 13 জেন থেকেও বেশি পাওয়ার কনজিউম করে থাকে। তবে আপনি যদি পারফরমেন্সের দিকে তাকান আমরা কিন্তু এর বিনিময়ে খুব বেশি পারফরমেন্স কিন্তু পাচ্ছি না 13 জেনারেশনের তুলনায়। বরঞ্চ আমরা বলতে পারি যে 13 জেনারেশন এবং 14 জেনারেশন অলমোস্ট সিমিলার টাইপের পারফরমেন্স দিয়ে থাকে। তবে i5 14600K তে আমরা i7 অথবা i9 এর তুলনায় কিছুটা বেটার পাওয়ার কনজাম্পশন দেখতে পাই। যেরকম ইন গেমিংয়ে i5 14600K 13600K থেকে লেস পাওয়ার কনজিউম করে থাকে, এবং এটা অবশ্যই ভালো একটি জিনিস। সহজ ভাষায় আমরা বলতে পারি যে 13 জেনারেশন থেকে 14 জেনারেশনের যে আইপিসি ইনক্রিজ অথবা জেনারেশনাল যেই পারফরমেন্স লিপ সেটা আসলে খুবই সামান্য এবং নগণ্য, এবং আপনি আসলে সেটা চাইলে উপেক্ষা করতে পারেন। স্পেশালি আপনি যদি অলরেডি 13 জেনারেশনে কোনো সিপিইউ যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আসলে 14 জেনারেশনে আপডেট করাটা কোনো সেন্স মেক করে না, কারণ আপনি আসলে এক্স্যাক্টলি সেম পারফরমেন্সই পাচ্ছেন। বরঞ্চ আমরা বলবো যে 14 জেনারেশনের একটা নেগেটিভ দিক হচ্ছে মোর পাওয়ার কনজাম্পশন, যদিও 14600K এদিক থেকে কিছুটা বেটার। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে 13 জেনারেশন এবং 14 জেনারেশন তারা আসলে অলমোস্ট একই প্রোডাক্ট। এখানে শুধুমাত্র কাগজে কলমে 14 জেনারেশন নিউয়ার প্রোডাক্ট। এখন আপনি যদি বর্তমানে একটি নতুন পিসি বিল্ড করতে যান সেই ক্ষেত্রে আপনার 13 জেনারেশন নেওয়া উচিত নাকি 14 জেনারেশন নেওয়া উচিত
কারণ আপনি দেখবেন যে ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু অলমোস্ট সিমিলার প্রাইস, যেরকম i5 13600K 37,000 টাকা এবং i5 14600K 38,500 টাকা। সো জাস্ট 1-1,500 টাকার মতো ডিফারেন্স। সেই ক্ষেত্রে আমি বলবো যে 1,000 টাকার ডিফারেন্স অনুযায়ী আমি বলবো যে অবশ্যই 14600K কেনা উচিত। যদিও AMD কাউন্টার পার্ট 7000 সিরিজে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, তবে সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব স্পেসিফিক প্রোডাক্ট অনুযায়ী। আমি মনে করি যে 13 এবং 14 জেনারেশনের i5 পার্টে আপনি যদি পারচেস করতে চান সিপিইউ, সেই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি i5 14600K বেটার অপশন। এনিওয়ে, ইন্টেলের এই নিউলি রিলিজ হওয়া 14 জেনারেশনের সিপিইউগুলো নিয়ে আপনার মতামত কি? আপনি যদি বর্তমানে এটি নতুন পিসি বিল্ড করতে যান, সেই ক্ষেত্রে আপনি কি 14 জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতে ইচ্ছুক কিনা, নাকি এর যে কাউন্টার পার্ট AMDর 7000 সিরিজের সিপিইউগুলো সেটি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সেই ক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারি যে আমাদের কন্টেন্টগুলো আপনারা উপভোগ করতেছেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।